ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি আজ। স্বৈরাচার পতনের পর এদিন শপথ নেয় উপদেষ্টা পরিষদ। নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে হবেন প্রধানমন্ত্রী, জানালেন হুমায়ুন কবির। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরের প্রথমার্ধে। অক্টোবর পর্যন্ত 18 বছর বয়সীরা হতে পারবেন ভোটার। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আসামি শনাক্ত করেছে পুলিশ। দ্রুতই গ্রেপ্তার করা হবে বলছে পুলিশ। নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাত আতঙ্ক। অস্ত্রের মুখে লুটে নেওয়া হচ্ছে যাত্রীর সর্বস্ব, বাদ যায় না আশেপাশের বাসিন্দারাও। জেলায় জেলায় অতিরিক্ত দামে সার বিক্রি, সংকটে কৃষক, ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। ব্যবসায়ীরা আছে গাইসে থেকে আটকে রাখে, সার আমরা কেন্দ্রে গেলে পানি সিন্ডিকেট করে, আমরা কিভাবে চাষিরা বাঁচবো? এভাবে তো সার পাশের দাম বাড়লে ভাই আমাদের তো আবাদ করা হবে সম্ভব না। আমাদের জমি সাইড দিয়ে আমাদের মাটি ভিডিও আসতে হবে। এবং গাজা শহর দখলে নেতানিয়াহু প্রস্তাবনা, ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন। সামরিক শাসন প্রতিষ্ঠার পক্ষে ভোট মন্ত্রীদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 1 বছর আজ। 2024 সালের এই দিনে শপথ নেন উপদেষ্টা পরিষদের 14 সদস্য। শুরু হয় ছাত্র জনতার স্বপ্নযাত্রা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব অপরাধের বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদস্যদের সহযোগিতায় দেশের থানাগুলোতে পুলিশি কার্যক্রম শুরুর চেষ্টা করা হয় এই দিনেই। এম এ আজিমের রিপোর্ট। 8 আগস্ট 2024 শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে দেশে ফেরেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরেই তাকে স্বাগত জানান জুলাই আন্দোলনে অংশ নেয়া সম্মুখ সারির যোদ্ধারা। যে মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করতে রক্ত ঝরিয়েছে শিক্ষার্থীরা, সে স্বাধীন মাটিতে পা ফেলতেই স্মরণ করেন জুলাই শহীদদের। সেদিন কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ডক্টর ইউনূস। মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। এরপর রাতে বঙ্গভবনে শপথ পাঠের মধ্য দিয়ে 84 বছর বয়সে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে সেদিন 17 উপদেষ্টার 14 জনই শপথ নিয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন ডক্টর ইউনূস। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এদিকে 8 আগস্ট সেনা সদস্যদের সহযোগিতায় স্বল্প পরিসরে রাজধানীর থানাগুলোতে শুরু হয় পুলিশের কার্যক্রম। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, এমনটি জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জানান, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। হিসাবে স্বাভাবিকভাবে কূটনৈতিক মহলে বা আগাম বাংলাদেশ ইলেকশনের পথে ওনাকে ভাবা হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। ওনার সাথে মত বিনিময় করার আগ্রহ এখন অনেক, যে এই বছর উনি আসছে ডিসেম্বরের ভিতরেই উনি আসবে, মানে নভেম্বর-ডিসেম্বরের ভিতরেই উনি আসবে না।
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত নতুন ভোটার করা হবে। তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করার কথাও জানান তিনি। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির নেতৃত্বে নবম বৈঠক অনুষ্ঠিত হয়, যার মূল আলোচ্য বিষয় রাজনৈতিক দলের আচরণ বিধিমালা ও আরপিও সংশোধন। 2 দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে রাজনৈতিক দলের আচরণ বিধিমালা সংশোধন ও দ্বিতীয়ার্ধে আরপিও সংশোধন নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রাজনৈতিক দলের আচরণ বিধিমালা সংশোধন চূড়ান্ত হয় এবং আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পর্যন্ত গিয়েছি, এটা কন্টিনিউ করবে। তিনি বলেন, 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। আশা করি আমরা 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। এছাড়াও নির্বাচনী আচরণ বিধিমালায় কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না। প্রবাসী ভোটারদের ভোটিং সিস্টেম নিয়ে তিনি জানান, এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাআল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারির রোজার আগেই ভোট গ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আসামিদের শনাক্ত করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত 8:45টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। নজরুল ইসলামের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করেছে পুলিশ। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান। কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি, তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। স্থানীয়রা জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন নিহত তুহিন। রাত 8:45টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। নির্মম এ হত্যার বর্ণনা দিয়েছেন তার বন্ধু শামীম ও প্রত্যক্ষদর্শী চা দোকানি। ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে 7-8 গায়ে ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, ধরনের স্যান বাইর করছে, ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে। তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আবার মোবাইল বাইর করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বাইর করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব আলজল লেগে গেছে গা, যে কি ব্যাপার, ঘুমনে কি হইলো, কেরা ওই যে স্যান ধাওয়াইতেছে। আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি, পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোবাইতেছে। আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ওই চুরি নিয়া মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি, এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে, আমার কইতেছে একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার ফালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছে আর কি। পুলিশ বলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত করছে তারা। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে মধ্যরাতে ভয়ঙ্কর হয়ে ওঠে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা। যাত্রীদের উপর হামলা চালিয়ে লুটে নেওয়া হয় সর্বস্ব। অস্ত্রের মুখে জিম্মি করে বসত বাড়ির মালপত্র নিয়ে যায় দস্যুরা। বিল্লাল হোসেনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা কাঁচপুর দড়িকান্দি ও লাঙ্গলবন্ধ এলাকায় মধ্যরাতে বেড়েছে ডাকাতির ঘটনা। প্রায়ই ডাকাত দল চলন্ত যানবাহনের গতিরোধের পর অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। এছাড়া গরু বোঝাই ট্রাক লুট সহ আশেপাশের উপজেলার বসতবাড়িতেও করা হচ্ছে ডাকাতি। পুলিশের তথ্য মতে চলতি বছর সোনারগাঁ ও আড়াইহাজারে অন্তত 40টি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত 15টির বেশি ঘটনায় যাত্রী পথচারী সহ আহত হয়েছেন অনেকে। ডাকাতির সঙ্গে জড়িতদের বেশিরভাগই সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দা। সম্প্রতি আন্তজেলা ডাকাত দলের সদস্য ইয়াসিন মিয়া জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে। এ নিয়ে মছলন্দপুর গ্রামের লোকজন প্রতিবাদ জানালে ইয়াসিন ও তার সহযোগীরা একজনকে কুপিয়ে আহত করে। এর আগেও গ্রামবাসী বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। ডাকাতের দৌরাত্মে বর্তমানে আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। ইয়াসিন ডাকাত, সে দীর্ঘদিন যাবৎ চুরি ডাকাতির সাথে জড়িত। সে আমার বাড়িতে ডাকাতি করেছে, রোহিত ভাইয়ের বাড়িতে ডাকাতি করেছে, আমার মাস্টার বাড়িতে ডাকাতি করেছে, করিম মেম্বার বাড়িতে ডাকাতি করেছে। সারা দেশে ট্রান্সফর্মার চুরি করা 42টা, 12 দিন অন্য দেশ প্রায় 42টা মতো ট্রান্সফর্মার চুরি করছে। আমরা হাতে নাতে ধরেছি। এর বিরুদ্ধে কই কইতে যায় তাহলে বাড়ি গিয়ে কোবায়, বিভিন্ন জায়গায় গরুর ট্রাক নিয়ে যায়, আর বাড়িতে গরু চুরি করে নিয়ে যায়, বিভিন্ন ধরনের এরকম তার ব্যবসা। আতঙ্কে থাকে, মানে রাত্রে ঘুমাতে পারে। এই যে আমি নিউজে দিচ্ছি আমার বাড়িতে, এখন থেকে বর্তমানে আমি নিজে আতঙ্ক, এই জন্য কি প্রকাশ করতে চাই না। মেঘনা ব্রিজের যে ডাকাতি করতো ইয়াসিন, হ্যাঁ সালকে আরো সঙ্গভঙ্গ আছে, সবার নাম তো আমরা জানি না, তবে মেইন হ্যান্ডেলটা হ্যাঁ। এই এলাকার যত ত্রাস আছে সব হ্যাঁ তৈরি করে। ইয়াসিন ডাকাত হইল এ পর্যন্ত রানিং 8টা মামলার ওয়ারেন্টের আসামি। পুলিশ জানায় আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই রোডটা পুরোটাই সিসিটিভির আওতায় আনার জন্য আমরা কাজ করছি। আমাদের কার্যক্রম খুব বলা যায় দ্রুতই এটা শেষ হবে। বেশ কিছু অঞ্চল আছে, এই অঞ্চলগুলো অতীত থেকেই ডাকাত প্রবণ এলাকা বা ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট লোকজন বসবাস করে। আমরা তাদেরকে বিভিন্ন সময় আইনের আওতায় নিয়ে এসেছি এবং যারা আইনের আওতায় আনার পরে অনেকে জামিন পেয়েছে। আমরা জামিন পরবর্তী সময়েও তাদের কর্মকাণ্ড আমাদের ওয়াসে থাকে সবসময়। ডাকাত সদস্যদের আইনের আওতায় এনে সড়ক মহাসড়কে ডাকাতি বন্ধে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার বাজার পরিস্থিতি। শরীয়তপুরে বেড়েছে শাকসবজির দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, আপনার কাছে জানতে চাইবো যে দাম বৃদ্ধির কারণ কি বলছেন বিক্রেতারা এবং ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন। মনে সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেছি। সেক্ষেত্রে কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শাকসবজির দাম প্রায় 50 থেকে 60 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কারণ হিসেবে বিক্রেতারা বলছে যে বৈরী আবহাওয়া থাকার কারণেই কিন্তু এখানে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারের চিত্র যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে এই বাজারে আমরা দেখতে পেয়েছি যে পেঁপে গত সপ্তাহে যেটি বিক্রি করা হতো 30 টাকা কেজি দরে, সেই পেঁপে আজকের যে বাজার, সে বাজারে বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। কাঁচামরিচ গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 160 টাকা কেজি দরে, এখন বিক্রি করা হচ্ছে 180 টাকা কেজি দরে। শসা গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 50 টাকা কেজি দরে, এ সপ্তাহে কিন্তু বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। তবে পেঁয়াজের দাম কিন্তু আমরা দেখেছি 10 টাকা কেজিতে বেড়েছে, সেক্ষেত্রে 70 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এবং অপরিবর্তিত রয়েছে আলুর দাম, পটলের দাম, যেটি আমরা দেখেছি যে অনেকটা কমই রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি বলি ধনিয়া পাতা কিন্তু 300 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। লেবুর দামও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে এই পালং বাজারে এক হালি লেবুর দাম বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা দরে। আমরা এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আদার যে দাম, সে দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার কারণ কিন্তু তারা জানিয়েছে আমদানি না থাকার কারণে কিন্তু এই আদার দাম বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি এই শরীয়তপুরে যেই কৃষি জমিগুলো রয়েছে সেই কৃষি
জমিতে বৃষ্টি থাকার কারণে, বৃষ্টির পানি বেশি থাকার কারণে কিন্তু তাদের এই কৃষি জমিতে যে ফসল সেটি নষ্ট হয়ে যায়। এ কারণে কিন্তু দাম বৃদ্ধি পাইছে বলে তারা জানিয়েছে। তবে এক্ষেত্রে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু একটি কথা বলছে যে এক সপ্তাহের ব্যবধানে শাকসবজির দাম এত ঊর্ধ্বমুখী যা তাদের ক্রয় সীমা নাগালের বাইরে চলে গেছে তারা জানাচ্ছে। এবং তারা যেটি বলছে যে এক সপ্তাহের ব্যবধানে এতটা বৃদ্ধি হওয়ার কারণ কিন্তু তারা জানতে পারছে না। পাশাপাশি তারা বলছে যে ভোক্তা অধিকার এবং সরকারি যারা রয়েছে তারা কিন্তু মনিটরিংটা ঠিকভাবে করছে না, যার কারণে বাজারে এই দাম বৃদ্ধি পাচ্ছে। এবং তারা চাচ্ছে শরীয়তপুরে যারা ভোক্তা অধিকারের কর্মকর্তারা রয়েছে তারা যেন অতি দ্রুতই এই বাজারগুলো মনিটরিং করে। এক্ষেত্রে কিন্তু বাজারের যে শাকসবজির দাম সেগুলো কমে আসতে পারে বলে তারা জানিয়েছে। তো ভোক্তা অধিকারের কর্মকর্তার সাথে আমরা কথা বলিতে তারা আমাদেরকে যেটি জানিয়েছে তারা প্রতিনিয়তই বাজার মনিটরিং করছে এবং এক্ষেত্রে তারা বিশেষভাবে মনিটরিং করবে শাকসবজির দাম কমানোর জন্য। তো এই ছিল শরীয়তপুরের শাকসবজির বাজার থেকে সর্বশেষ। মনি, ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সাইফুল ইসলাম আকাশ। মুন্সিগঞ্জের বাজারগুলোতে বেড়েছে মাছের দাম, তবে আগের দামে স্থিত অবস্থায় মাংসের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনি তো বাজারে রয়েছেন, তো ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের বাজারগুলিতে কিন্তু গত কয়েকদিনের তুলনায় মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু বিক্রেতা কিন্তু বলছেন যে সারা দেশে নদীগুলিতে বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু আসলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এদিকে কিন্তু পদ্মা এবং মেঘনা নদীতে যেই পরিমাণ ইলিশ পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু আসলে ইলিশ মাছ পাচ্ছে না বলে জেলেরা এখানকার আসলে বিক্রেতারা জানিয়েছেন। তো এখানে কিন্তু সব মিলিয়ে প্রতি মাছের দাম কিন্তু 100 থেকে 200 টাকা দরে কিন্তু আসলে বৃদ্ধি হয়েছে বলে আমরা এখানে জেনেছি। তো এখানে রুই মাছের দাম 400 টাকা থাকলেও এখন এই সপ্তাহে কিন্তু আসলে 500 টাকায় বিক্রি হচ্ছে। আমি এখন একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে মাছের দাম আসলে কেমন রয়েছে আপনাদের ক্রয়ের মধ্যে? আসলে ভাই আমাদের বাজারে যে মাছ আছে, মাছের বাজারে দাম আসলে ক্রয় ক্ষমতার বাইরে বলা চলে। আমাদের যে আয় তার চেয়ে মানে জিনিসপত্রের মাছের দাম বেশি। ইলিশ মাছ বড়গুলো চাইতেছে 2500 টাকা কেজি, তারপর 2200 টাকা কেজি, তারপরে মিডিয়াম সাইজ যেটা আছে সেটা চাইতেছে 1400 টাকা কেজি। এখন আগে যে গত বছর এই মাছগুলোর দাম ছিল 400-500 টাকা কেজি, এই যে মিডিয়াম সাইজ। এইবার তার চেয়ে ডাবলের 3 গুণ বেশি। তাহলে আমাদের ইলিশ মাছ কিনা আমাদের পক্ষে একটা কষ্টসাধ্য। এটা আপনি আসলে যেমনটি শুনছিলেন এখানকার কিন্তু ক্রেতারা বলছেন যে ইলিশ মাছের যে দাম সেই মাছ কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে অনেক। এখন কিন্তু 1 কেজি ইলিশের দাম প্রায় 2500 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু মাছের দাম বৃদ্ধি হলেও কিন্তু মাংসের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে বলে আমাদের এখানকার ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে মাংসের সবশেষ খবর। আমরা এখন চলে যাবো স্টুডিওতে মনির কাছে। মনি, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে মাংসের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সুমিত সরকার সুমন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক কর্মীকে বৃহস্পতিবার মারধরের অভিযোগ উঠেছে তেজগাঁও কলেজে ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে রাতে উত্তেজনা দেখা দেয় ক্যাম্পাসে। তবে ছাত্রদলের দাবি, যাকে মারধর করার অভিযোগ আনা হয়েছে তিনি মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। বিকেল ৩টা তেজগাঁও সরকারি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এনসিপির কর্মী দাবি করা শিক্ষার্থী মোহাম্মদ সুমন। তখন ছাত্রদলের শিক্ষার্থীরা তাকে ডেকে কথা বলতে চাইলে শুরু হয় বাকবিতণ্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় এনসিপি নেতাকে জিম্মি করেছে ছাত্রদল। ছাত্রলীগের সময় আমরা এই জিনিসগুলো দেখতাম যে একজনকে মেরে তাকে আগে যেমন রাজাকার ট্যাগ দিত, এখন ভিকটিমকে ট্যাগ দিয়ে এভাবে নির্যাতন করে তাকেই আবার
অপরাধী বানানো হচ্ছে। যে একটা সামান্য বিষয় নিয়ে অ্যাকচুয়ালি তাদের টার্গেট থাকে যে হামলা করতে হবে, মারতে হবে, ওদেরকে দমাতে হবে, যেটা আগে ছাত্রলীগরা করতো। ছাত্রলীগরা হচ্ছে কি অন্য কোনো রাজনৈতিক দলকে উঠে দাঁড়াতে দিত না, যারা সত্য কথা বলতো, যারা ভালো কিছু করার চেষ্টা করতো তাদেরকে দমিয়ে রাখতো। ঠিক সেম প্রসেসটাই চলছিল। তেজগাঁও কলেজ শাখার ছাত্র দলের দাবি, ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এনসিপি। নিজেদের অপকর্ম ঢাকতে তুচ্ছ ঘটনা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। সবাই জানে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী থাকা অবস্থায় ছাত্রলীগের নেতা ছেলেদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন নিরীহ মানুষের উপরে বিভিন্নভাবে টর্চার করেছিল। তো ওরে আমাদের ক্যাম্পাসের আরেকটা সাধারণ শিক্ষার্থী স্টুডেন্ট ওরে বলল যে তুমি তো ছাত্রলীগ করতেছিলা, ছাত্রলীগ করছিলা, এখন তুমি ক্যাম্পাসে তোমাদের সংগঠন নিষিদ্ধ। তখন ও বলতেছে আমি এনসিপি করি। এই যেভাবে বলতেছে জিম্মি করছে, ওকে মারা হয়েছে, আপনাদের কাছে আমি বলতেছি আপনারা, ও তো হাসপাতালে হবে বা এখন যেখানে থাকবো আপনারা ওর সাক্ষাৎকার নেন, ওর ব্যান্ডেজটা খুলে দেখেন আসলে এটা কি। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এনসিপি। পরে পাল্টা প্রতিবাদ মিছিল করে ছাত্রদলের কলেজ শাখার নেতাকর্মীরাও। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 6:30টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে শ্রীনগরের ওমপাড়া এলাকায় ঢাকা মুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। রাতে মাওয়া ঘাটে বেড়াতে এসে সকালে ঢাকার বংশালে ফিরে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন সিয়াম মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবু নাইম সিদ্দিকী জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লাগে। মাওয়া এক্সপ্রেসওয়ের ওমপাড়ায় ঢাকামুখী একটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়। নিহতকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর। দেশের বেশিরভাগ জেলায় বাড়তি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। সিন্ডিকেটের মাধ্যমে ডিলাররা তৈরি করছেন কৃত্রিম সংকট। অনেক সময় বেশি দাম দিয়েও পরিমাণ মতো সার কিনতে পারছেন না কৃষক। আমন উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। চলছে আমন আবাদের ভরা মৌসুম। জমিতে চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। এরই মাঝে সার সংকট নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। চলতি আমন মৌসুমে যশোর, মাগুরা, কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন ডিলাররা। প্রতি বস্তা টিএসপি সারের সরকারি নির্ধারিত মূল্য ১৩৫০ টাকা হলেও খুচরা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়। ইউরিয়া প্রতি বস্তা ১৩৫০ টাকার বদলে বিক্রি হচ্ছে ১৬৫০ থেকে ১৭০০ টাকা। বর্তমানে বেশি দাম দিয়েও মিলছে না পরিমাণ মতো সার। এতে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিপাকে পড়েছেন কৃষকেরা। পাচ্ছি ওই সার গেলি পরে 15 কেজি দেয়, 12 কেজি দেয়, 10 কেজি দেয়, লোক মানে যার যেরকম মুখ টাকা দেয় সার। যারা ব্যবসায়ীরা আছে গাইসে থেকে আটকে রাখে সার, আমরা কেন্দ্রে গেলে পানি সিন্ডিকেট করে, আমরা কিভাবে চাষিরা বাঁচবো? এভাবে তো সার পাশের দাম বাড়লে ভাই আমাদের তো আবাদ করা হবে সম্ভব না। আমাদের জমি সাইড দিয়ে আমাদের মাটি উড়িয়ে আসতে হবে, কারণ এভাবে তো সরকার আমাদের খেয়াল করতে হবে। তবে বাড়তি দামে সার বিক্রির বিষয়টি অস্বীকার করে সারের ডিলার ও ব্যবসায়ীরা বলছেন, চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা, ফলে সৃষ্টি হয়েছে সংকট। এখন আমদানি যদি না হয় বরাদ্দ কিভাবে দেবে, এটাও তো একটা বিষয়। এখন অ্যাকচুয়ালি কি এটা উপর লেভেলের বিষয়। কল্পনা করতে পারবেন না, আপনার নামে বরাদ্দ হলে যদি 5 বার 7 বার যাওয়া লাগে, আর 15-20 দিন পরে যদি আপনার সার পান, এই মাসের সার যদি আগামী মাসে পান, সংকট হবে না কেন? সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি ও দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে কৃষি বিপণন কর্মকর্তারা বলছেন, এর সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা। চাষিদের কাছে অধিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তারা একটা দুরভিসন্ধি কিন্তু করে যে আমার কাছে সার নাই। যখন চাষি বলে ভাই আমি একটু বাড়াইয়ে দিব, তখন তারা কিন্তু সেই রাসায়নিক সারগুলো দিচ্ছে। সুতরাং এই যে একটা প্রতারণাধর্মী আচরণ, এগুলো কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে সারের এমন সংকটে কোনো নজরদারি নেই কৃষি বিভাগের। তারা বলছেন, সারের কোনো সংকট বা ঘাটতি নেই, চাহিদা মতোই সার পাচ্ছেন ডিলাররা।
এই মুহূর্তে আমাদের সারের কোনো ঘাটতি নাই এবং সারের কোনো সংকটও নাই। ঠিক আছে, আমরা প্রতি মাসে আমাদের একটা বরাদ্দ থাকছে, সেই বরাদ্দ অনুযায়ী আমরা ডিলারদের মাঝে বিভাজন করছি, সেই ডিলাররা সেই সারটা উত্তোলন করছে এবং কৃষকের মাঝে বিতরণ হচ্ছে। চলতি মৌসুমে দ্রুত সারের সংকট নিরসন না করা গেলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষকেরা। আমনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দেবে শঙ্কা, এমনটিই মনে করেন কৃষিবিদরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি। ভাঙাচোরা রাস্তাঘাট আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী চুয়াডাঙ্গা পৌর এলাকার মানুষের। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যায় পানিতে। স্থানীয়দের অভিযোগ, নামে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মিলছে না ন্যূনতম সেবা, অথচ দিন দিন বেড়ে চলেছে পৌরকর। ব্যর্থতা স্বীকার করে প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ওঠে নাকাল চুয়াডাঙ্গাবাসী। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষায় পৌর এলাকার দক্ষিণ হাসপাতাল ও শান্তিপাড়া এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারকে কাটাতে হয় পানিবন্দী জীবন। এতে স্বাভাবিক কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ওই মাথার থেকে বাড়ির ভিতরে ভাটো পানি, এইখানে পানিটা না পার করতে হলে এই এলাকার মানুষের খুবই সমস্যা আছে। এই পানিবন্দিতে প্রতি বছর 3 থেকে 4 মাস লেগে থাকে। এই পানিবন্দির কারণে এখানকার অনেক ছাত্রছাত্রী আছে, তারা যে স্কুলে যেতে পারছে না। এখানকার রাস্তাঘাট সহ ড্রেন কালভার্ট সবকিছুই ভোগান্তির অন্যতম কারণ। কয়েক জায়গায় উন্নয়ন কাজ শুরু হলেও দীর্ঘ প্রক্রিয়ায় বাড়ছে ভোগান্তি। বছরের পর বছর পার হলেও এর সুফল পাচ্ছে না এলাকাবাসী। দিনে পানি জমে মশার উপদ্রবে আসলে 2তলা 3তলার উপরেও মশায় থাকা যাচ্ছে না, এমন অবস্থা। আসলে পৌরসভার অবস্থা খুবই খারাপ। রাস্তাঘাটগুলো যে দুরবস্থা, এখানে রাত হলে বৃষ্টির পানি জমে থাকে, গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। পৌরবাসী বলছেন প্রতি বছর বাড়ে শুধু করের বোঝা, তবে সে তুলনায় হচ্ছে না উন্নয়ন। এছাড়া জনপ্রতিনিধি না থাকায় বাড়ছে সংকট। ভ্যাট ট্যাক্স সবই দেওয়া হয়, কিন্তু এই অবস্থা চলা যায়। ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ জানায় দুর্ভোগ কমাতে প্রকল্পের কাজ শুরু হয়েছে। এসব কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে। আমরা এই জলাবদ্ধতা দূর করার জন্য কাজ শুরু করেছি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা প্রায় 4 কোটি টাকা টেন্ডার করেছিলাম, প্রায় 80% কাজ সম্পন্ন করেছি। রাস্তার সঙ্গে ড্রেনের কাজ হয়েছে, কিছু কিছু মেইন রাস্তাগুলো ভেঙে গেছে, লোকজনের চলাচলের অনুপযোগী হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। দুর্ভোগ কমাতে নামমাত্র প্রকল্প নয়, দ্রুত সমস্যা সমাধান করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।